চাইছো। প্রকাশ্য লুটপাটে মরুভূমিতে পরিণত সিলেটের সাদা পাথর। পর্যটন কেন্দ্র হারাচ্ছে সৌন্দর্য, সব জেনেও নির্বিকার প্রশাসন। বিএমডির ভূমিকার কারণে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হচ্ছি, পরিবেশগত সমস্যার মুখোমুখি হচ্ছি, পাশাপাশি আমরা আমাদের একটা জনপদকে হারাচ্ছি। হুমকির মুখে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সরকারের কাছে পাওনা ৮,০০০ কোটি টাকা। উদ্বেগের কিছু নেই, পিডিবি চেয়ারম্যানের দাবি। ধরনের মিজাজ নেওয়া দরকার, যে ধরনের পেমেন্ট করা দরকার সেটা আমরা অব্যাহত রেখেছি, যাতে কয়লার সাপ্লাই চেইনে কোনো বিঘ্ন না ঘটে। গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ আরোহী নিহত। খুলনা ডুমুরিয়া কয়রা সড়কের ৩৭টি ঝুঁকিপূর্ণ বাঁকে নিত্যসঙ্গী দুর্ঘটনা। পানিতে আমাদের যাওয়া লাগে, ভ্যান টান ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। ইঞ্জিনে করতেছে, বডির করতেছে, গাড়ি বাজি যাচ্ছে রাস্তায়। উত্তরের জেলা কুড়িগ্রাম যেন মাদকের অভয়ারণ্য। সীমান্তবর্তী ৬ উপজেলা দিয়েই ঢুকছে চালান, রাত দিন চলছে বেচাকেনা। তুমি এগুলো ব্যবসা করো না, তো এই নেশাটা আমি করতে গেছিলাম, সে আমার ছেলেকে আক্রমণ করে। থানা পরিষদ, বিডিআর, এগুলা মিডিয়া এগুলা কাজ করে। রংপুরে পিটুনিতে ২ জন নিহতের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি। কত কাউলাইছে, কেউ ছাড়ে নাই। কেন থানায় দিলেন না? কত প্রকারের আইনের কত রকম বিচার আছে, কেন করলেন না? কেন ডাঙ্গে মারি ফেলাইলেন? বর্ষায় জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না বরিশাল নগরবাসীর। দখল হয়ে যাওয়া খাল উদ্ধারে নজর দেওয়ার তাগিদ। ড্রেনেজের কাজগুলো করতাম এবং পানির প্রবাহ প্রতিনিয়ত ছিল, সেই খালগুলিকে মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রশাসনের নাকের ডগায় গত ১ বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের শীর্ষে রয়েছে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। গত ১ বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। উপরের পাথর লুটের পর এখন গর্ত করে উত্তোলন চলছে। গেল বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুটপাট। পরিবেশকর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, আগে যতদূর চোখ যেত দেখা যেত সাদা পাথরের বিছানা, কিন্তু সেখানে এখন ধুধু বালুচর। তাদের ভাষ্যমতে ১ বছরে ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার অধিক। দর্শক, এই বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, দিনভর আপনি সাদা পাথরে কি দৃশ্য দেখলেন সেখানে? পাথর লুটপাট বন্ধ নিয়ে প্রশাসনের বক্তব্যটা কি? লোপা, আসলে এখানে আসলেই এখন যে কারোর মন খারাপ হয়ে যাবে, কারণ এর আগে যারা এখানে এসেছেন সেখানে সারি সারি পাথর দেখেছেন, সে সকল পাথর তো এখন নেই। যে সকল স্থানে পাথর ছিল সেখানে গর্ত খোঁড়া হয়েছে বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকেও পাথর উত্তোলন করেছে গতকাল পর্যন্ত। যদিও এই গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদের কারণে গতকাল থেকে প্রশাসন একটু নড়েচড়ে বসেছে। গতকাল বিকেল থেকে অভিযান পরিচালনা করেছে তারা, সেই কারণে আজ নেই। তবে এখানকার যারা লোকজন রয়েছেন তারা বলছেন যে দিনের বেলা না থাকলেও রাতে হয়তো আবারও সেই পাথর লুটপাটকারীরা হামলে পড়তে পারে এই খানটিতে। এবং যেটা বলা হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে এরকম হচ্ছিল, কিন্তু প্রশাসনের যে নির্লিপ্ততা তারা অভিযোগ করছে যে প্রশাসন চাইলেই সেটা বন্ধ হয়, যেটা গতকাল তারা চেয়েছেন বন্ধ হয়েছে, সেটা আগে কেন তারা করেননি, এবং সে কারণেই প্রশাসনকেই মূলত দায়ী করছেন। আমি একটি বিষয় বলে রাখি লোপা, এই যে স্থানটিতে হয়েছে তার থেকে ১০০ মিটার দূরেই হচ্ছে বিজিবির একটি
ক্যাম্প রয়েছে, যেহেতু এটি শূন্য লাইনের কাছাকাছি, সেখানে দেখভাল করার কথা বিজিবিরও, এবং তারাও কিন্তু তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি। সে কারণেই এই ধ্বংসযজ্ঞ এখানে চলেছে গত 1 বছর। তো প্রশাসন যেটা বলছে, একটু আগে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তারা আসলে মানতে নারাজ যে তারা ব্যর্থ হয়েছে, সেটা মানতে নারাজ। তবে তারা বলছেন তাদের অভিযান প্রতিনিয়তই চলেছে, কিন্তু অভিযানের পর আবারও এই লুটপাট শুরু হয়েছে, যেটা তারা সামলাতে পারেনি। তবে এই ঘটনাটি একটু নাড়া দিয়েছে। তারা এই ঘটনাকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি করেছে, সেই সাথে একটি বিশেষ সভা ডেকেছে সব রাজনৈতিক মহল এবং প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে। সেই সভা থেকে তারা বিশেষ একটি ব্যবস্থা নিতে চান। লোপা। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বকেয়া 8,000 কোটি টাকা শোধ করতে না পারায় হুমকির মুখে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। আর তাহলে ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়বে পুরো দেশ। কেন্দ্রটির মালিকানায় থাকা বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বলছে, আগের পাওনা শোধ করতে পারলে উৎপাদন অব্যাহত রাখা নিয়ে কোনো চিন্তা নেই। বিষয়টি নিয়ে পিডিবির সাথে আনুষ্ঠানিক বৈঠকও করেছে কোম্পানিটি। পিডিবি বলছে, দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধে সরকার আন্তরিক। একেবারে এত টাকা দেওয়া সম্ভব নয় উল্লেখ করে চেয়ারম্যান বলছেন, ধাপে ধাপে পরিশোধের কাজ শুরু করেছেন তারা। এনে উদ্বেগের কিছু নেই দাবি করে গ্রীষ্মেও বিদ্যুৎ সরবরাহে প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। মাহফুজ মিশু রিপোর্ট। পায়রা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র। দৈনিক মোট উৎপাদনের প্রায় 10% আসে এখান থেকে। সক্ষমতার প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপাদন করে 1320 মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি। এটি চালাতে প্রতিদিন দরকার 12,000 টন কয়লা। আমদানি করা এই কয়লা কেনা থেকে বন্দরে আনা, লাইটার জাহাজে করে বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো, সবই ব্যয়বহুল। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মালিকানায় সমান অংশীদার পিডিবি ও চীনা কোম্পানি সিএমসি। এটি পরিচালনায় গঠিত হয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বিসিপিসিএল। কর্তৃপক্ষ বলছে, জুলাই মাস সহ ধরলে সরকারের কাছে তাদের পাওনা 8,000 কোটি টাকা। এই টাকা দিতে না পারলে কঠিন হবে নতুন করে কয়লা আমদানি। Recently we face some a bit delay of the payment. In that case, if our cash flow can be ensured, then we can automatically ensure the running of the power plant in a smooth way. So I think in the future, now PDB already started the payment for this month. 2020 সাল থেকে উৎপাদনে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। 2022 সালে তীব্র ডলার সংকটে বকেয়া দিতে না পারায় জ্বালানির অভাবে মাসখানেক বন্ধ ছিল এটির উৎপাদন। এ দফায়ও তেমন কিছু হলে আসছে গরমে যে তার তীব্র প্রভাব পড়বে তা সহজেই অনুমেয়। যদিও দেশে বিদ্যুতের একক পাইকারি ক্রেতা পিডিবি বলছে, পায়রার উৎপাদন অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। যেটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস, তাই একবারে পারবো না, আমরা তো গ্রাজুয়ালি এগুলো দিয়ে থাকি। চেষ্টা করছি যাতে পাওয়ার প্ল্যান্ট আনইন্টারাপ্টেডলি চলে। সেই জন্য যে ধরনের মেজার্স নেওয়া দরকার, যে ধরনের পেমেন্ট করা দরকার, সেটা আমরা অব্যাহত রেখেছি, যাতে কয়লার সাপ্লাই চেনে কোনো বিঘ্ন না ঘটে। পটুয়াখালীতে অবস্থিত এই কেন্দ্রটির উৎপাদন খরচও তুলনামূলক কম। তাই অগ্রাধিকার ভিত্তিতে বকেয়া পরিশোধ না করলে নানামুখী সংকট বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। উপদেষ্টা পরিষদের কারো বিরুদ্ধেও যদি দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় তাহলে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। দুপুরে রংপুরে দুদক কার্যালয়ের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, শুধু মুখে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এমন অভিযোগ নয়, সুনির্দিষ্ট তথ্য আসতে হবে। বলেন, পুরনো অনেক মামলা ধামাচাপা দেওয়া হয়েছে, সেগুলো পুনরুজ্জীবিত করার কাজ চলছে। পরে রংপুর ডিসি অফিসে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান। আমরা যদি খালি বলে ফেলি যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, কোত্থেকে করেছেন, কিভাবে করেছেন, এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। কাজেই এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন। সাংবাদিকরাই হচ্ছে এই সমাজের হুইসেল ব্লোয়ার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 7 জন। দুপুরে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের
খুলশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শিশুসহ 10 যাত্রী নিয়ে অটোরিকশাটি গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারায় অটোরিকশাটি। পেছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান জাহিদুল ও নবজাতক রাফি। হাসপাতালে নুরুন্নবী নামের আরেক যাত্রী মারা যান। এদিকে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। অটোর চাকা খুলে যাওয়ার পরে অটোটা ডান দিকে চাপা দেওয়ার পরে ট্রাকের সঙ্গে এসে ধাক্কা লাগে। ওটি মারা গেছে 2 জন, একটা ষোলো মারা গেছে, এতক্ষণ না 16। আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চিকিৎসার জন্য শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার 18 মাইল থেকে কয়রা পর্যন্ত সড়কটিতে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে 37টি। 5 বছর আগে যা সরলীকরণ ও প্রশস্ত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। পরবর্তীতে প্রশস্তকরণের কাজ শেষ হলেও 30টি বাঁক এখনও সোজা হয়নি কোনো সংস্কারও। এতে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে বাঁকগুলোতে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে জমি অধিগ্রহণ জটিলতায় সম্ভব হয়নি। নতুন করে অর্থ প্রাপ্তি সাপেক্ষে কাজ শুরু হবে। খুলনা সাতক্ষীরা মহাসড়কের 18 মাইল থেকে দক্ষিণ দিকে চলে গেছে আঞ্চলিক মহাসড়ক। 60 কিলোমিটারের সড়কটি সাতক্ষীরা তালা ও খুলনার পাইকগাছা উপজেলার উপর দিয়ে মিলেছে কয়রা উপজেলায়। 2020 সালে প্রায় 340 কোটি টাকা ব্যয়ে 18 মাইল থেকে কয়রা উপজেলা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ করার উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। 2 দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্পটির কাজ শেষ হয় 2024 সালের 30 জুন। ব্যয় বাড়ে আরও 40 কোটি। তবে জমি অধিগ্রহণ না করতে পারায় 37টি বাঁকের মধ্যে 30টি সোজা করা সম্ভব হয়নি। সংস্কারও হয়নি দীর্ঘদিন। এতে দুর্ভোগে পড়েছে 3 উপজেলার প্রায় 10 লাখ মানুষ। হয়েছে মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি। যখন বৃষ্টি হয়ে যায় না, তখন এর পারে মনে করেন যে পানি অনেক, আমাদের এর ভিতর দিয়ে চলতে হয়, খুব রিস্ক। জায়গায় কাদা হয়, পানি বেঁধে যায়, পানিতে আমাদের যাওয়া লাগে, ভ্যান টান ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। সমস্ত গাড়ির ক্ষতি আছে, ইঞ্জিনের ক্ষতি আছে, বডির ক্ষতি আছে, গাড়ি বাঁধে যাচ্ছে রাস্তায়। বেশ কয়েকবার আমরা কিন্তু মানববন্ধন করেছি। আমরা অনেকবার এখানে ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি। সড়ক ও জনপথের কর্মকর্তা জানান, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থপ্রাপ্তি হলেই শুরু হবে কাজ। বেদগ্রাম তালা পাইকগাছা বাঁক সরলীকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে কাজটা পিছিয়ে গিয়েছিল প্রথমত, আর দ্বিতীয়ত ঠিকাদারের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। ঠিকাদার তখন আর কাজ, এটার অতিরিক্ত যে কাজটা এটা আর কন্টিনিউ করতে চায়নি। ভূমি অধিগ্রহণের এস্টিমেট পাওয়া গেছে, এটা মন্ত্রণালয় আছে, এটা অর্থ মন্ত্রণালয় থেকে এটার অর্থ ছাড় হলে এই টাকাটা আমরা দিয়ে দিলে জমি অধিগ্রহণের জটিলতাটা নিরসন হয়ে যাবে। মহাসড়কটিতে প্রতিদিন 10 থেকে 12 হাজার যানবাহন চলাচল করে। দ্রুত বাঁকগুলো সংস্কারের দাবি এলাকাবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলা হয়েছে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির মামলাটি করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে সেটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। বাদী তানভীর সিরাজ বলেন, সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম কোনো তথ্য যাচাই না করেই বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করেছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। কোনো ধরনের যাচাই বাছাই না করে, পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে, আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন, এই সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন। তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে। এটির এই যে ফরেনসিক রিপোর্টে ওনার স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন, এটা জাস্টিফাই করা ফরেনসিক রিপোর্ট দরকার আছে।
এদিকে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে হয় মানববন্ধন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে হত্যা শুধু গণমাধ্যম নয়, সাধারণ মানুষেরও নিরাপত্তাহীনতার জ্বলন্ত প্রমাণ। দ্রুত হত্যায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্কুলে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন 2 গণমাধ্যম কর্মী। দুপুরে জনতা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর থানা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু প্রভাব খাটিয়ে তার ভাগ্নে তানভীর হোসেন মুন্নাকে বিদ্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পাইয়ে দেন। সম্প্রতি মুন্না 7ম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেওয়া শুরু করেন। শিক্ষার্থীরা তার পাঠদান স্পষ্টভাবে বুঝতে পারছে না বলে প্রধান শিক্ষককে অবহিত করে। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে সোমবার ক্লাসে উপস্থিত প্রায় 40 জন শিক্ষার্থীকে মারধর করেন মুন্না। এ নিয়ে আজ সকালে অভিভাবক ও স্থানীয়রা প্রধান শিক্ষকের কাছে বিচার দাবি করেন। এ নিয়ে দেখা দেয় উত্তেজনা। সেখানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। ঘটনার পর থেকেই মুন্না পলাতক রয়েছে। আশুলিয়ায় 71 টিভির সাংবাদিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ইমন ও তার ভাই জাহিদ। এর আগে সোমবার রাতে বাইপাইল এলাকায় বেসরকারি টিভি চ্যানেল 71 টিভির স্থানীয় প্রতিনিধি জাহিদুল ইসলামের উপর চালানো হয় হামলা। মারধরের পাশাপাশি তাকে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক। তিনি জানান, ফার্মেসিতে নিষিদ্ধ ঔষধ বিক্রি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন তিনি। মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে কুড়িগ্রাম। জেলায় সীমান্তবর্তী 6টি উপজেলা দিয়েই অহরহ আসছে মাদকের চালান। স্থানীয়রা প্রতিবাদ জানালে চালানো হয় হামলা। এমনকি মাদক কারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে পুলিশ সদস্যদেরও। এত কিছুর পরও প্রকাশ্যেই মাদক বেচাকেনা চালিয়ে যাচ্ছে মূল হোতারা। অন্ধকার রাতে কিংবা দিনের আলোয় সীমান্ত পেরিয়ে বস্তায় ভরা মাদক ঢুকছে কুড়িগ্রামে, এরপর ছড়িয়ে পড়ছে গোটা জেলায়। অরক্ষিত সীমান্ত দিয়ে মাদক দেশে প্রবেশ করায় চোরাকারবারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে জেলাটি। হাত বাড়ালেই মিলছে মদ, গাঁজা, ইয়াবাসহ সব ধরনের মাদক। প্রতিবাদ করতে গেলে নির্যাতনের পাশাপাশি হত্যা চেষ্টা করতেও পিছপা হয় না কারবারীরা। ঢাকার চিহ্নিত মাদক কারবারি, মাদক এবং হত্যা চেষ্টার একাধিক মামলার আসামি নুন্নবীর প্রধান কামলা ফারুক স্বর্ণকারের বাড়িতে পুলিশ রেড দেয়। পুলিশ ইয়াবা সহকারে ফারুককে অ্যারেস্ট করে। একে কেন্দ্র করে 10 মে 2025 রাত 12টার দিকে নুন্নবী এবং নুন্নবীর সহযোগী সায়েম এবং আরও অজ্ঞাত 2 জন মিলে আমাকে হত্যা করার চেষ্টায় মারধর করে। 2 কালো পোশাকওয়ালা মানুষ আমার মুখের মধ্যে ট্যাপ মারে। ট্যাপ মারার পর 2 জন মিলে আমার ঘাড়ে করে যখন নিয়ে যায়, তখন ফোনে কথা বলতেছিল যে ওরে মারুম না ওর বাপেরে মারুম। কিছু দূর যাওয়ার পরে পাশেরটা যখন পইরা যায়, ওঠার পরে আমার গলা সোজা কোপ দিছে। চানাকে বলছিলাম যে বাবা তুমি এগুলো করো না বা খাইও না, আমাদের এলাকায় অনেক ব্যবসায়ীদের ধরা পড়তেছে বা মার খেতেছে, তুমি এগুলো ব্যবসা করো না। তো এই নেশাটা আমি করতে গেছিলাম, সে আমার ছেলেকে আক্রমণ করে। শুধু সাধারণ মানুষ নয়, মাদক ব্যবসায়ীদের আটক করতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে পুলিশ সদস্যদেরও। স্থানীয়দের অভিযোগ, পুরো ব্যবসার নিয়ন্ত্রণ রয়েছে নূর নবী নামে একজনের হাতে। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই ব্যবসা করছে সে। একটু যদি করা যায়, আমারই বেজাল ওদের না, প্রতিবাদ করলে আমারই ভেজাল, হয়তো আমার আরেকদিন ধরিয়ে দেবো, এই ভয়ে আমরা কিছু করি না। এদিকে মনে করেন যে থানা পরিষদ, বিডিআর, এগুলা মিডিয়া এগুলা কাজ করে, এগুলা তো প্রতিশোধ নেয় না। পাথরের ব্যবসা করে, আরো মনে করো অন্য ধরনের গরু মানে মট হাবি যাবি স্মালিং ব্যবসা তো করে। ব্যবসার নিয়ন্ত্রণ এপারে নূর নবীর হাতে। সীমান্তের ওপার থেকে মাদক পাঠায় আরেক চক্র। পুলিশ সুপার জানালেন, মাদকের বিস্তার রোধে সচেষ্ট আছে বাহিনীর সদস্যরা। চোরাকারবারীদের সাথে জড়িত থাকার অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয় বলে জানান তিনি। সাজু ওই দেশের নাগরিক, তারা 2 ভাই বোনে ওই দেশে নাগরিক ইন্ডিয়ার। এটা হলো কালো দেওয়ানি গ্রাম বলে। আর দ্বিতীয়ত ওরা হলো মাদকের প্রচুর পাহাড়, তারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাচার করে। বিভিন্ন বাহিনী একসাথে আমরা কাজ করি, সবাই কাজ করছি এবং অনেক বড় বড় অভিযানও হয়েছে এখানে। তো পাশাপাশি শোনা যায় কেউ আমাদের এর মধ্যে কেউ যে আমাদের বাহিনীর লোকেরাও যদি জড়িত থাকে, সেক্ষেত্রে আসলে আমরা কিছু অভিযোগ সময় মাঝে মাঝে পেয়ে থাকি, যেটা আমরা বিভাগীয় ব্যবস্থা নিয়েছি। মাদকের বিস্তার রোধে চোরাকারবারীদের দ্রুত চিহ্নিত করে আইনে আওতায় আনার দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
চোখের জলও শুকিয়ে গেছে রংপুরে গণপিটুনিতে মারা যাওয়া রূপলাল ও প্রদীপ দাসের পরিবারের। মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও আতঙ্ক ছাড়ছে না তাদের। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সকলকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন তারা। কত কাউলাইছে সারে নাই। রূপলালের মা লাছিয়া দাসের এই আহাজারির কোনো উত্তর নেই কারো কাছেই। ঘটনার সময়কার একটি ফুটেজেও দেখা যায় মৃত্যুর আগে উত্তেজিত জনতার কাছে কাতর মিনতি করছে রূপলাল ও প্রদীপ দাস। শনিবার রাত ৯টায় তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বটতলিতে চোর সন্দেহে স্থানীয়দের কাছে আটক হন রূপলাল ও প্রদীপ। এরপর তাদের কাছে পাওয়া যায় চোলাই মদ। এ ঘটনায় উত্তেজিত হয়ে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে তাদের গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। এতে ঘটনাস্থলে রূপলাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় প্রদীপ। স্বজনদের অভিযোগ, প্রথমে পুলিশ আসলেও সংখ্যায় কম হওয়ায় উত্তেজিত জনতাকে থামাতে পারেনি তারা, যার পরিণতিতে এই নির্মম খুন। অপরাধীদের যথাযথ শাস্তির দাবি তাদের। আমার বাবা মাথায় চোখে মারামারি করছে। কেন থানায় দিলেন না? কত প্রকারের আইনের কত রকম বিচার আছে, কেন করলেন না? কেন ডাঙ্গে মারি ফেলাইলেন? তো ওইভাবে মশাটাকে মারি ফেলাইলেন ওইভাবে। আহারে ৩-৪ জন মিলে কিন্তু মারতেছে। পরে আবার যখন মানুষ বেশি হলো তখন জুতা দিয়ে মারা শুরু হলো। পরে পুলিশ ছিল, পুলিশ কিন্তু সারাই দিয়ে আবার চলে গেছে। রূপলালের স্ত্রী মালতী রানী অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ বলছে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। মামলার সূত্র ধরে অভিযান চালাই। আমরা চেষ্টা করতেছি তাদেরকে রিমান্ডে নিয়ে এসে বাকি সবকিছু উদ্ঘাটন করা এবং শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের বিচার দাবি করেছেন তারা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। যশোর ও মাদারীপুরে 2 ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয়েছে। ভ্যান ছিনতাই করতেই এই 2 হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ভোরে মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার হয় অটোরিকশা চালক মিজান শেখের মরদেহ। গত 31 জুলাই থেকে বাড়িতে ফেরেনি ওই ভ্যান চালক। এ ঘটনায় মামলার পর গ্রেফতার হওয়া শামীমের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। উপজেলার মাতবরের চর থেকে 11 দিন পর মাটি চাপা অবস্থায় পাওয়া যায় মিজানের মরদেহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে গ্রেফতারকৃত ব্যক্তি। অন্যদিকে সকালে যশোরের অভয়নগরে শঙ্করপাশা বিলের পাশে পাওয়া যায় ভ্যান চালক লিমন শেখের মরদেহ। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ জানিয়েছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন হয়ে থাকতে পারেন লিমন। মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেলে পাঠানো হয়েছে। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাচ্ছেন না বরিশাল নগরবাসী। বর্ষা এলেই বড় বড় প্রকল্পের গল্প শোনায় সিটি কর্পোরেশন। পরিবেশবাদীরা বলছেন হারিয়ে যাওয়া খাল উদ্ধার না হলে অভিশাপ থেকে মুক্তি নেই। তবে শিগগিরই খাল খনন ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরুর আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত দেখুন কাউসার হোসেনের প্রতিবেদনে। খাল থেকে তোলা হচ্ছে আবর্জনা, কাদামাটি, বর্জ্য অপসারণ করা হচ্ছে ড্রেন থেকে, কোথাও তৈরি করা হচ্ছে ড্রেনের নতুন মুখ। সব মিলিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের বিশাল কর্মযজ্ঞ। উদ্দেশ্য পানি প্রবাহ নিশ্চিত করে জলাবদ্ধতা নিরসন। ইতিপূর্বে আমরা অনেক খালি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করেছি এবং পানি প্রবাহ যেহেতু চলমান থাকে সেজন্য যেখানে প্রতিবন্ধকতা আছে সেখানে আমরা ওগুলো অপসারণ করে আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু বাস্তবতা কি বলছে? মাত্র 30 মিনিটের বৃষ্টিতে ভেসে গেল সিটি কর্পোরেশনের সকল চেষ্টা। জলাবদ্ধতায় বন্দী নগরবাসী। কোনো কোনো এলাকার পানি নামতে সময় লাগে 2 থেকে 4 দিন। মরার উপর খাড়ার ঘা ড্রেনের ধীরগতির নির্মাণ কাজ। প্রতি বছরে বর্ষাকাল আইলেই 1 রোডের উপরে পানি থাকে। এখানে একটা স্কুল আছে এবং অনেকের ক্ষতি হচ্ছে, ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রত্যেকটা গলিতে 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 পানি নানান রকমের ময়লা বিবিধ কারণে হচ্ছে যে পানিগুলো আটকে যায়।
পরিবেশবাদীরা বলছেন খালের অস্তিত্ব বিলীন এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই জলাবদ্ধতার মূল কারণ। বরিশাল নগরীতে ছড়িয়ে থাকা 23টি খালের বেশিরভাগের নেই অস্তিত্ব, যা আছে তাও দখল দূষণে পরিণত হয়েছে ছোট নালায়। এর অন্যতম কারণ হচ্ছে যে আসলে বরিশাল নগরীতে যে খালগুলো ছিল, যেগুলো মূলত ড্রেনেজের কাজগুলো করত এবং পানির প্রবাহ প্রতিনিয়ত ছিল, সেই খালগুলোকে মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে অর্থাভাবে বৃহৎ পরিসরে খালগুলো খনন বা সংস্কার সম্ভব হয়নি। একটা প্রকল্প আপনার এটা পিইসি হয়ে তাদের কারেকশন এবং ফাইন্যান্স মিনিস্ট্রির কারেকশন অনুযায়ী আমরা স্থানীয় সরকারে পাঠিয়েছি। এটা 779 কোটি টাকার। 2024 সালে 60টি খালের উন্নয়ন করেছিল পানি উন্নয়ন বোর্ড। প্রায় 18 কিলোমিটার অংশ খনন এবং আবর্জনা অপসারণের নামে খরচ হয়েছিল 6 কোটি টাকার বেশি, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান নীতি নির্ধারকরা বলছেন খাল খননে 750 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিগত দিনগুলোতেও এই সিটির যারা দায়িত্বে ছিলেন তারাও শুনিয়েছেন হাজার কোটি টাকার প্রকল্পের গল্প। তবে দিন শেষে খালগুলো রয়ে গেছে আগের মতোই, আর জলাবদ্ধতার ভোগান্তিতে নগরবাসী। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দিনাজপুরে 2 বন্ধু গড়ে তুলেছেন আনার বাগান। বিদেশি এই ফলটির চাষাবাদ প্রক্রিয়া জটিল হওয়ায় প্রথমে লোকসানের সংখ্যা থাকলেও ভালো ফলন হওয়ায় আশায় বুক বেঁধেছেন তারা। ফলের পাশাপাশি নিচ্ছেন চারা বিক্রির প্রস্তুতি। অপার সম্ভাবনা দেখছেন কৃষি কর্মকর্তারাও। সবুজ পাতার সাথে লুকোচুরি খেলছে লাল বেদানা। বিস্তৃত বাগান জুড়েই দেখা মেলে এই দৃশ্যের। দিনাজপুর সদরে বেলবাড়ি এলাকায় 3.5 একরের জমিতে গড়ে তোলা হয়েছে এই আনার বাগান। 2 বন্ধুর উদ্যোগে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিদেশি এই ফলের উৎপাদন। 3 বছর আগে চারা রোপণের পর সবগুলো গাছই ফলে পরিপূর্ণ। 2022 সালে মার্চে এই চারাটা আমরা রোপণ করি, প্রায় 1136টা। 1136-এর ভিতর প্রায় 36টা চারা মারা যায়, এখন প্রায় 1100 চারা আছে। বাগান মালিক নাদিম জানান, দেশের মাটিতে আনারের আবাদ প্রক্রিয়া বেশ জটিল, তবে ভালো ফলন হওয়ায় কেটেছে সেই আশঙ্কা। স্থানীয়দের উৎসাহ দেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে 400 চারা। আনার চাষটা একটু খুব জটিল বিষয়। এখানে যে বিষয়গুলো দাঁড়াচ্ছে, যে কোনো কৃষক এটা আবাদ করুক খুব সিনসিয়ার হতে হবে। যদি সামান্য ত্রুটি করে তাহলে কিন্তু প্রবলেম হবে। বিশেষ করে এখানে নেমাটোডের অ্যাটাক বেশি, তারপর ব্যাকটেরিয়াল ব্লাইট, স্টেম বরার, পিনহোল বরার, এগুলো প্রচুর অ্যাটাক। আগে তো আমাদের এলাকায় ধান, গম, ভুট্টা এগুলো আবাদ হতো, কিন্তু এবার জীবনে প্রথম দেখলাম যে বিদেশি ফল আমাদের এই বাংলাদেশেও আবাদ হচ্ছে। এগুলা লাগাইছে সময় আমি এই বাগানে থাকি পড়ি, এই বাগান দেখাশোনা করি। খুব সুন্দর লাভজনক আবাদ। বৈদেশিক এই ফলের বাণিজ্যিক চাষাবাদে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। ব্যাপক সম্ভাবনাময় উচ্চমূল্য ফসল। এখানে প্রতিদিন অনেক লোক দর্শনার্থী আসে দেখার জন্য। এখানে কৃষি বিভাগ আমরা কারিগরি সহায়তা দিয়ে থাকতেছি। এটা কিভাবে এই এলাকায় সম্প্রসারণ করা যায়, কৃষি বিভাগ অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভারতের মুম্বাই থেকে প্রশিক্ষণ নিয়ে 3 বছর আগে আনার চাষ শুরু করেন নাদিম ও মনিরুজ্জামান। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজন।